স্কিম হতে পারে। আগের ক্লাসে আমরা ডিস্টেন্স প্রোটেকশনের যে বিভিন্ন ধরনের স্কিম, অর্থাৎ ইম্পিডেন্স রিলে, রিঅ্যাক্টেন্স, মো রিলে, এগুলোর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে দেখেছিলাম এবং কোনটা কোথায় ইউজ করা হয় সেটাও আমরা দেখেছিলাম। এবার হচ্ছে যখন আমরা ডিস্টেন্স রিলেকে প্র্যাকটিক্যাল কোন একটা লং ট্রান্সমিশন লাইন প্রোটেক্ট করার কাজে ইউজ করব, তখন অ্যাকচুয়ালি তাদের মধ্যে কিভাবে ইউজ করা হয়, কোন এন্ডে কতগুলো রিলে থাকে, কি টাইপের রিলে থাকে, সো সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে নেব এবং কোন রিলে কতদূর পর্যন্ত প্রোটেকশনটা দেয় সেই ব্যাপারটা দেখে নেব। তো আমরা একটা প্র্যাকটিক্যাল একটা ট্রান্সমিশন লাইনের এক্সাম্পল নিয়ে দেখছি। ঠিক আছে, ধরো এখানে একটা বাসবার আছে, এখান থেকে হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন গেল, কতদূর গেল না, আপ টু গেল একটা আরেকটা বাসবার পর্যন্ত। ঠিক আছে, আরেকটা বাসবার আমার এখানে ধরো আছে, এতদূর পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন গেল। আবার ট্রান্সমিশন লাইন ধরো এখান থেকে চলছে, এই বাসবার থেকে দিয়ে আরেকটা বাস, মানে আরেকটা বাসবার পর্যন্ত গেল। ঠিক আছে, ধরো এই এতদূর পর্যন্ত গেল, তারপরে আরো চলছে। এরকম ভাবে একটা ট্রান্সমিশন লাইন আছে। এগুলো যে আমি এক একটা বাসবার দেখাচ্ছি, মানে বাসবার গুলোকে আমি একটু অন্য কালার দিয়ে দেখিয়ে দিই। এইটা একটা বাসবার, ঠিক আছে, এইটা একটা বাসবার, হ্যাঁ, এইটা একটা বাসবার। এই যে বিভিন্ন বাসবার, তাদের মধ্যবর্তী যে এটা হচ্ছে একটা সেকশন, আমরা বলতে পারি এটা একটা সেকশন। এখান থেকে এটা আরেকটা সেকশন, এখান থেকে এটা আরেকটা সেকশন, এরকম চলছে। তো এখানে ডিসপ্লে গুলো কিভাবে থাকে, তো এটা আমাদেরকে জানতে হবে। যখন কোনো বাসবার থেকে একটা ট্রান্সমিশন লাইন বেরোচ্ছে, তো একটা ব্রেকার, সার্কিট ব্রেকার তো বেরোবে। তো এখানে একটা আমাদের সার্কিট ব্রেকার থাকবে সেন্ডিং এন্ডে, একইভাবে রিসিভিং এন্ডেও আমার একটা কি থাকবে, একটা সার্কিট ব্রেকার। ঠিক আছে, এখানে রিসিভিং এন্ডেও আমার ব্রেকার থাকবে একইভাবে। এই যে বাসবার এ হচ্ছে, এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এদিক থেকে সেন্ড করছে, এখানে একটা বাসবার থাকবে, আবার এখানে গিয়ে এটা পৌঁছাচ্ছে সেই রিসিভিং এন্ডে ব্রেকার থাকবে। একইভাবে এখান থেকে এটা বেরোচ্ছে, একটা ব্রেকার থাকবে। ঠিক আছে, তো এইরকম ভাবে ব্রেকার গুলো থাকে প্রত্যেকটা সেকশনের, সেন্ডিং এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভিং এন্ড, সেখানে একটা করে সার্কিট ব্রেকার থাকবে। এবার সার্কিট ব্রেকার তো শুধু থাকে না, সার্কিট ব্রেকারের সঙ্গে থাকে আমার রিলে থাকে। তো সেই রিলে সিগন্যাল পাই কোথা থেকে না, রিলে সিগন্যাল সবসময় পেয়ে থাকে আমাদের সিটি থেকে। তো ধরো এখানে একটা সিটি আছে, এটা হলো সেন্ডিং এন্ডের সিটি। আমরা এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা রিলেটাকে বোঝাতে চাইছি, সিটি এবং সার্কিট কম্বিনেশন, কার মাধ্যমে হচ্ছে, কোঅর্ডিনেশনটা হচ্ছে থ্রু একটা রিলে। তো এটা হচ্ছে এ, আমি এর নাম দিলাম এ। ঠিক আছে, এই বাসবার যেটা আছে, এখানে ব্রেকারটা আছে এবং তার করেসপন্ডিং যে রিলে এবং সার্কিট সরি, তার সিটি এবং রিলে আছে, সেগুলোকে আমি নাম দিলাম এ। একইভাবে রিসিভিং এন্ডে যেটা আছে তার নাম দিলাম ধরো বি। তাহলে এখানেও একটা সিটি থাকবে, রিসিভিং যেখানে হচ্ছে তার ওখানেও একটা সিটি থাকতে হবে, এর নাম দিলাম ধরো বি। বি, ঠিক আছে, এখানে ধরো বেরিয়ে যাচ্ছে এটা, এখানেও আমার একটা সিটি থাকবে, এখানে এর নাম দিলাম ধরো সি। ঠিক আছে, সিটি এবং এই ব্রেকার দুটোর কম্বিনেশনকে ধরো আমরা বলছি সি। আর এখানেও ধরো আমার একটা সিটি থাকবে, এর নাম ধরো দিলাম আমি ডি। এখানেও আমরা দিতে পারি, এখানেও ধরো একটা আমরা সিটি দিলাম, হ্যাঁ, এখানে আমরা নাম দিলাম ধরো ই। আমি এর পরেরটা দেখাচ্ছি না, এর পরে আরো সেকশন চলছে, বাট সেটা আমি এখন শো করছি না। ঠিক আছে, তো এখন এই ব্যাপারটা কিভাবে কাজ করে, এই যে রিলে গুলো এখানে থাকছে, রিলে গুলো কি ধরনের রিলে। তো ডিস্টেন্স প্রোটেকশনকে যখন আমরা ইউজ করবো এরকম ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য, তখন আমাদের এই রিলে গুলোর টাইপ হবে ডাইরেকশনাল রিলে। ঠিক আছে, ডাইরেকশনাল রিলে। তো ডাইরেকশনাল রিলে বোঝাচ্ছি কি করে না, আমি তীর চিহ্ন দিয়ে বোঝাই ডাইরেকশনটাকে। ধরো আমি এ যে রিলে, এখানে আমি এরকম দেখালাম, এর মানে কি, এই রিলেটা এমন একটা যদি পাওয়ারটা দিক থেকে ডান দিকে হয় তাহলে ট্রিপ করবে। আবার এই যে রিসিভিং এর যে রিলেটা আছে, ধরো এটা ডাইরেকশন এই দিকে, মানে পাওয়ার ফ্লো ডাইরেকশন, তারপরে যদি সেটা স্পেসিফাইড যে কারেন্টের ভ্যালু তাতে বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে যায়, তখনই একমাত্র এই ট্রিপ সিগন্যাল পাঠাবে। সি রিলেটা কি হবে, এটাও ডাইরেকশনাল, এর ডাইরেকশন হবে এই দিকে। ঠিক আছে, এদিকে কারেন্ট গেলে ট্রিপ করতো, সি সেই দিকে, আর ডিটা হবে বি এর মতোই, অর্থাৎ পাওয়ার ফ্লো যদি এই দিকে হয় এবং স্পেসিফাইড লিমিটের থেকে বেশি হয় তখন ট্রিপ করবে, ইটা আবার এই দিকে হবে। তো এইরকম কতগুলো ডাইরেকশনাল রিলে আমরা ইউজ করছি। এটা হচ্ছে আমাদের ধরো সেন্ডিং এন্ড, এটা হচ্ছে রিসিভিং এন্ড। ঠিক আছে, তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে পাওয়ার ফ্লো কোন দিকে গেলে এই রিলে গুলো ট্রিপ করে, সেটা বোঝানো হয়েছে। মানে এমন একটা ব্যাপার, যদি ধরো এইখান দিয়ে একটা ফল্ট হয়,
যদি এইদিকে একটা হিউজ কারেন্ট ফ্লো করে, ধরো হিউজ একটা ফল্ট কারেন্ট এই রাস্তা দিয়ে এইদিকে ফ্লো করছে, তার জন্য কিন্তু বি রিলেটা কোনো মতেই ট্রিপ করবে না। কারণ বি রিলে কখন ট্রিপ করে, যখন এর মধ্যে দিয়ে পাওয়ার ফ্লো ডাইরেকশনটা এইদিকে হয়। এইদিকে যদি হিউজ কারেন্ট হতো তখন বি রিলে ট্রিপ করতো, আদারওয়াইজ কিন্তু করবে না। এটা বোঝানো হলো, ঠিক আছে। এবার হচ্ছে এই কোন রিলে কত দূর পর্যন্ত লাইনটাকে প্রোটেক্ট করতে পারে, কোন রিলে কত দূর পর্যন্ত প্রোটেকশন দেবে, সেটা কিভাবে ডিসাইডেড হয়। তো সেইটা হচ্ছে জোন ওয়াইজ ডিসাইডেড থাকে। এই জোন ওয়াইজ ডিসিশনটা কিরকম থাকে আমি একটু গ্রাফিক্যালি ব্যাপারটাকে বোঝাচ্ছি। আমি এই যে বাস বার সেকশন গুলো আছে ওখান থেকে একটু ডটেড লাইন টেনে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো প্রথমে হচ্ছে আমার আছে, প্রথমে আমাদের রিলে এ রিলে, এ রিলে কতদূর পর্যন্ত ফল্ট হলে প্রোটেক্ট করবে। সেই পার্টটা হচ্ছে এ রিলেটা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর টাইম কে দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি, টাইম কে দেখাচ্ছি, মানে কত সময় রিলেটা ঠিক করে। তো ধরো হলো টি ইকুয়াল টু 0, মানে টাইম ইনস্ট্যান্টেনিয়াসলি কতদূর পর্যন্ত ঠিক করবে। যদি ফল্ট হয় তাহলে কতদূর পর্যন্ত ফল্ট হলে এই এ রিলেটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। এ রিলে কখন ট্রিপ করবে, যখন এই দিকে ফল্ট কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে। এবং যদি সেটা তার স্পেসিফাইড ভ্যালু থেকে বেশি হয়, এর যা সেটিং ফ্লো করলে তখনই ট্রিপ করবে। কতদূর পর্যন্ত এই রিলে ট্রিপিং, মানে ফল্ট কারেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রিলে ট্রিপ করবে, সেটা কতদূর পর্যন্ত হবে। এই দুটো পাঁচবারের স্যার শোনা যাচ্ছে না। হ্যালো স্যার কথা কেটে কেটে যাচ্ছে। কারণ আমি একবার লিভ হয়ে তাহলে সবারই হচ্ছে। কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত পর্যন্ত ছিল একটু বল। এই যেটা বলছিলাম, এখানে যেটা আমি পুরোটাই রিপিট করছি। এখানে হচ্ছে ধরো এই এটা হচ্ছে একটা বাস বার, আর এইটা একটা বাস বার, এটা একটা বাস বার, ঠিক আছে। বাস বার গুলো কানেক্টেড আছে থ্রু ট্রান্সমিশন লাইনস, ঠিক আছে। এই বাস বার থেকে এই বাস বার পর্যন্ত ট্রান্সমিশন লাইন আছে, এখান থেকে এই পর্যন্ত আরেকটা ট্রান্সমিশন লাইন আছে, এখান থেকে আরো ট্রান্সমিশন লাইন চলে যাচ্ছে, আমরা আর সেকশনটাকে দেখাতে পারছি না। এবার এখানে এই যে সেন্ডিং এন্ড, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এই যে ক্রস সিম্বল, এগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি সার্কিট ব্রেকারকে, এবং এটা দিয়ে বোঝাচ্ছি সিটি কে। এবং সিটি থেকে রিলেতে যায়। তো এখানে যে রিলেটা আছে, সাপোজ আমি তার নাম দিলাম এ। কিভাবে এই এন্ড, এখানে আছে একটা সার্কিট ব্রেকার, এখানেও আছে একটা সিটি, এবং এখানে যে রিলে আছে তার নাম হলো বি, এখানে যে রিলে আছে তার নাম হলো সি, আর এই রিসিভিং এন্ডে একটা রিলে আছে তার নাম হলো ডি, এই সেন্ডিং এন্ডে একটা রিলে আছে তার নাম হলো ই। তো এই যে রিলে গুলো, এগুলো সমস্ত রিলে হচ্ছে ডাইরেকশনাল টাইপের রিলে। ডাইরেকশনটা কোন দিকে দেখানো হয়েছে, দেখো এই তীর চিহ্নের অভিমুখ যেদিকে আছে, তীরের মুখটা যেদিকে, সেই দিকে পাওয়ার ফ্লো যদি হয় তখনই এই রিলে ট্রিপ করবে। মানে পাওয়ার ফ্লো ডাইরেকশনটা যদি, এ রিলেটা কখন ট্রিপ করবে, যদি পাওয়ার ফ্লোটা এই দিকে হয়। বি রিলে কখন ট্রিপ করবে, যদি পাওয়ার ফ্লো এই দিকে হয়, মানে ফ্রম ডান দিক থেকে বাঁ দিকে যদি হয় তাহলে বি রিলে ট্রিপ করবে। একইভাবে সি রিলেটা ট্রিপ করবে যদি পাওয়ার ফ্লো বাঁ দিক থেকে ডান দিকে হয়। ডি রিলে কখন ট্রিপ করবে, যদি ডান দিক থেকে বাঁ দিকে হয়। ই রিলে কখন ট্রিপ করবে, বাঁ দিক থেকে ডান দিকে হয়।
তো এই টাইপের এই সমস্ত রিলে গুলো হচ্ছে ডাইরেকশনাল টাইপের রিলে। এখন কোন রিলে কতদূর পর্যন্ত ফল্ট এলে ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তৎক্ষণাৎ ট্রিট করবে এবং কোন কত সময়ে কোনটা ক্ষেত্রে একটু টাইম ডিলে নিয়ে ট্রিট করবে সেইটা এবার আমরা দেখাবো। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে ডটেড লাইন টেনেছি, প্রত্যেকটা বাসবার থেকে একটা করে ডটেড লাইন আমরা টেনে এনেছি এবং তারপরে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো দেখাচ্ছি টাইম এবং এবং আমরা দেখাবো যে কোন সময়ে কোন রিলে ট্রিট করবে। তো ধরো এই এ রিলে, এ যে রিলেটা আছে সেটা কোথায় লাগানো আছে, এই বাসবার থেকে এই বাসবারের মধ্যে লাগানো আছে। আমরা ধরো এই সেকশনটার একটা নাম দিচ্ছি, ঠিক আছে, এটাকে ধরো একটা সেকশন, এই 1 নাম্বার বাস আর এটা হচ্ছে 2 নাম্বার বাস। তো 1 আর 2 নাম্বার বাসের মধ্যবর্তী যে দূরত্ব তার 80% দূরত্ব পর্যন্ত এই ফল্ট হলে এ রিলেটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিট করবে। মানে কত দূর পর্যন্ত হচ্ছে 80%, মানে আমরা ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি এরকম জায়গা। এই টোটালটা যদি 80% করি তার মানে এরকম দূরত্ব পর্যন্ত আমরা বলতে পারি। তো এইখান থেকে এই রিলের যে ট্রিপিংটা হচ্ছে, এ রিলের যে ট্রিপিং এত দূর পর্যন্ত হচ্ছে উইদাউট এনি টাইম ডিলে। মানে এইখান থেকে শুরু করে, কোথা থেকে না এইখান থেকে শুরু করে আপ টু এই এত দূর পর্যন্ত যদি ফল্ট হয়, এইটুকু দূরত্বের মধ্যে যদি ফল্ট হয় তাহলে কি হবে, রিলেটা তৎক্ষণাৎ ট্রিপ করবে। এই টাইমটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট জিরো, ধরো এই টাইমটা হচ্ছে জিরো টাইম। কিন্তু তারপর থেকে মানে এই 80% দূরত্বের পর থেকে আপ টু পরবর্তী যে সেকশন, ঠিক আছে, তার 40% পর্যন্ত, মানে এইখানে 20% আর এর 40, এইখান থেকে এই 2 নাম্বার বাস আর এই 3 নাম্বার বাস, আমি নামগুলো দিয়ে দিই, এটা ধরো 1 নাম্বার বাস, এটা ধরো 2 নাম্বার বাস আর এটা ধরো 3 নাম্বার বাস। তো এই 2 নাম্বার আর 3 নাম্বার বাসের মধ্যে যে দূরত্ব তার 40%, তার মানে কতটা হবে, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা দূরত্ব পর্যন্ত হবে। আর এইখানে অবশিষ্ট যেটা ছিল এইখান থেকে এইটুকুটা কত, এখান থেকে এই এতটা যদি 80% হয় তাহলে এইটুকুটা কত হবে, এইটুকুটা 20% হচ্ছে। তাহলে এই 20% থেকে শুরু করে আপ টু পরবর্তী সেকশনের 40% দূরত্ব পর্যন্ত, মানে এত দূর পর্যন্ত একটু টাইম ডিলে নিয়ে ট্রিট করছে। দেখো এতক্ষণ জিরো ছিল কিন্তু এখানে টি এর একটা ভ্যালু চলে এলো, একটু টাইম ডিলে নিয়ে ট্রিট করলো। ঠিক আছে, আবার হচ্ছে কি, এই যে 40% পর্যন্ত হলো, এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 80%। আমি পার্সেন্টেজ গুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে 80%। কত দূর পর্যন্ত না, আপ টু এত দূর পর্যন্ত। আর এইটা তাহলে বুঝতেই পারছো এইটুকুটা তো 20% হবে, এখান থেকে এইটুকুটা হচ্ছে কত 20%, এটা হচ্ছে 20%। আবার এখান থেকে এইটুকুটা কত, এখান থেকে এইটুকুটা হচ্ছে আমার 40%। তার মানে 20 প্লাস 40, এই এতদূর পর্যন্ত একটু টাইম ডিলে নিয়ে ট্রিট করলো। তাহলে এইখানে বাকি কত আছে, এখানে আছে 60%, এবং তারপর থেকে যত দূরেই চলে যাক সেটা একটা নির্ধারিত সময়ে ট্রিট করবে। সেই টাইমটা কত, সেটা হচ্ছে আরেকটু বেশি সময়। মানে এটা এখান থেকে শুরু করে অবশিষ্ট 60% প্লাস এরপরে যত সেকশন থাকবে তার জন্য একটা ইউনিফর্ম একটা টাইমে এটা ট্রিট করবে। তো এর যে টাইমটা, এটা কার ক্যারেক্টারিস্টিক্সটা আঁকলাম আমি, এটা হচ্ছে এই এ রিলেটার জন্য ক্যারেক্টারিস্টিক্সটা আঁকলাম। মানে এ রিলেটা 1 আর 2 নাম্বার বাসবার এর মধ্যে যদি ফল্ট হয়, সেই দূরত্বের 80% দূরত্বের মধ্যে, মানে এইখানে যদি ফল্ট হয় ধরো, তাহলে কত সময় ট্রিপ করবে, ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। এইখানেও যদি ফল্ট হয় ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। ঠিক আছে, কিন্তু ফল্টটা মনে করো এইখানে হলো, এইখানে একটা জায়গায় হলো, তখন কি হবে, তখন কিন্তু আর ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে না, তখন এই টাইমে ট্রিপ করবে, একটু টাইম ডিলে নিয়ে ট্রিপ করবে। ঠিক আছে, আবার ধরো এইখানে ফল্ট হলো, এইখানে ফল্ট হলে কি হবে, সেটা এই এতটা সময় নেবে, মানে এই এতটা সময় তখন নিতে চাইবে। ঠিক আছে, এই রিলেটা ট্রিট করার জন্য। তো এইরকম ভাবে এই রিলের জোন গুলোকে সেটিং করা থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ রিলের জন্য যে এ রিলে, এখানে যে রিলেটা আছে তার নাম তো এ, তাহলে এ রিলের জন্য এটা হচ্ছে আমার জোন 1। ঠিক আছে, এটা হচ্ছে জোন 1, যেটা সময়ে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে, এটা হচ্ছে জোন 1 অফ রিলে এ। আমরা এটাকে নাম দিলাম জোন 1 এ। ঠিক আছে, এ রিলের জন্য এটা হলো জোন 1। আর এখান থেকে এইটুকুটা এটা হচ্ছে রিলে এর জন্য জোন 2, এটাকে আমরা বলছি জোন 2 এ। ঠিক আছে, এ রিলের এটা হলো জোন 2, একটু বেশি সময় নিচ্ছে ট্রিপ করতে। আর এইটা কি, তারপরেরটা এইখান থেকে এই যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার জোন 3 এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জোন 3 এ, মানে 3 নাম্বার এ রিলের জন্য এটা হলো জোন 3 এ, 3 নাম্বার জোন। ঠিক আছে, একইভাবে যদি আমরা এ যেদিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করে, সেই একই দিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করে এরকম আরেকটা রিলে আমরা জানি, সেটা কোন রিলেটা, সেটা হচ্ছে আমার এই সি রিলেটা। দেখো এ রিলে কোন দিকে গেলে ট্রিপ করতো, এদিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করতো, আর সি রিলেটাও দেখো একই রকম, সি রিলেটাও হচ্ছে আমার এদিকে পাওয়ার ফ্লো হলে ট্রিপ করে। তাহলে সি রিলের জন্য ক্যারেক্টারটা কিরকম হবে না, সি রিলের জন্য এরকম হবে। সি রিলে কার কার মধ্যে লাগানো আছে, 2 নাম্বার বাস আর হচ্ছে আমার 3 নাম্বার বাস এর মধ্যে লাগানো আছে। তো
2 আর 3 নাম্বার বাসের মধ্যে, তাহলে সি রিলেটা ট্রিপ করবে আমার 2 আর 3 এই দুটো বাস বারের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের 80% দূরত্ব পর্যন্ত এটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। ঠিক আছে, তার মানে এই 2 নাম্বার থেকে 3 নাম্বার বাস এর 80% মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা দূরত্ব পর্যন্ত ধরে ভেবে নিলাম। ঠিক আছে, তার মানে এইখান থেকে এই এত দূর পর্যন্ত দূরত্ব এটা কি কত সময় ট্রিপ করছে? 0 সময়। এই সময়টা হচ্ছে t ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা 0 সময় ট্রিপ করে যাচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাচ্ছে। কিন্তু এটা হয়ে গেল 80%, মানে এইটা কত, ওটা 40 ছিল, তার মানে এটা আরো 40 ধরো, তাহলে 40 এটা হয়ে গেল টোটাল 80। ঠিক আছে, তাহলে টোটাল 80% মানে কোথা থেকে, এইখান থেকে শুরু করে আপ টু এই এত দূর পর্যন্ত ফল্ট যদি হয়, তাহলে এই যে সি রিলেটা আছে, সি রিলেটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। কিন্তু যদি আমার ফলটা এই যে অবশিষ্ট 20% হয়, মানে এই 2 আর 3 যে বাস তার মধ্যে 80% পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করলো, কিন্তু এই যে বাকি থাকা যে 20% এই দূরত্বটা কত, তাহলে এটা 20% দূরত্ব। এইটা 20% প্লাস হচ্ছে পরবর্তী সেকশনের 40%। পরবর্তী সেকশনটা আমার পুরোটা দেখানো নেই, আমি ধরে নিলাম এত দূর পর্যন্ত 40% হতো। ঠিক আছে, তাহলে আমার এই 40%, এই 20% প্লাস এই 40%, এটার জন্য কি হবে, একটু টাইম ডিলে নিয়ে ট্রিপ করবে। সেই টাইম ডিলেটা কত, এই 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 যে সময় আগেরটা যে সময় এই টাইমটা ছিল, সে এই সময়ে সি রিলেটা ট্রিপ করবে। তার মানে এর ক্যারেক্টারিস্টিক্সটা এইরকম হবে। ঠিক আছে, এইরকম হলো। আবার তারপরের জন্য আবার একটু বেড়ে যাবে, পরবর্তী সেকশনের জন্য আরো বেড়ে যাবে, দিয়ে এরকম এর সঙ্গে ম্যাচ করে যাবে। ঠিক আছে, তো এরকম ক্যারেক্টারিস্টিক্সটা চলবে। এটা হচ্ছে, আমরা তাহলে এটাকে কি বলতে পারি, সি রিলের জন্য এখান থেকে এইটুকুটা এটা হচ্ছে এর জোন 1। এইখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত যে সময় সি রিলেটা আমার ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে, এটা হচ্ছে তাহলে জোন 1 ফর রিলে সি। এটাকে আমরা কিভাবে লিখি, জোন 1 সি, জোন 1 সি। তাহলে এইখান থেকে এইটুকু, মানে এইখান থেকে এইটুকু যে সময়, এই সময়টা হচ্ছে কি, জোন 2 সি। ঠিক আছে, জোন 2 সি, জোন 2 সি। আবার এইখান থেকে যেটা হতো তাহলে সেটা হয়ে যেত জোন 3 সি, সেটা আর আমি দেখালাম না। ঠিক আছে, তো এই তো গেল আমার এ রিলে আর সি রিলে, যেগুলো আমার পাওয়ার ফ্লোটা যদি এইদিকে হতো তখন ট্রিপ করতো এরকম সময়। এবার আমরা তো অন্যদিকেও যদি কারেন্ট ফ্লো হয়, যদি এটা এটা যদি ডাবল ফিড সিস্টেম হয়, মানে দুদিক থেকেই ধরো পাওয়ার আসতে পারে এরকম একটা সিস্টেম হয়, তখন আমাদেরকে তো অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে, এই এন্ডেও আমাদেরকে যদি পাওয়ার ফ্লো বেশি হয় তার জন্য ট্রিপিং এর ব্যবস্থা রাখতে হবে। তার জন্য বি রিলে আছে, আবার আছে কি ডি রিলে আছে। তাহলে এরা কখন কখন ট্রিপ করবে, তো তাদের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আরেকটা গ্রাফে দেখাচ্ছি। এই গ্রাফটা এখানেই শেষ ধরো। ঠিক আছে, আমরা এটাকে একটা ইয়ে করে দিলাম, মার্জিন দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এবার পরবর্তী ক্ষেত্রটায় আসছি। ঠিক আছে, এই বি রিলে আর সি রিলেটাকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। তাহলে বি আর সি রিলে, সরি বি আর ডি রিলে, এরা কখন কখন ট্রিপ করবে বলো। আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো টাইমটাকে শো করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো টাইমটাকে, আমরা এবার টাইমটাকে ধরো এই গ্রাফে আমরা দেখাতে চাইছি, তো আমরা নিচের দিকে টাইমটাকে বেশি দেখাতে চাইছি। ঠিক আছে, মানে এইটা এই লাল রংটা যে আমরা কি দেখিয়েছিলাম, এটা হচ্ছে আপ টু এই পর্যন্ত গ্রাফটা ছিল আর কি। এবার আমাকে যেহেতু একই গ্রাফে দেখাতে হবে, আমি নিচের দিকে টিটাকে বাড়ছে এরকম দেখাতে চাইছি। ঠিক আছে, এবার বলো বি থেকে এই বি রিলেটা কতদূর পর্যন্ত ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে, কতদূর পর্যন্ত ফল্ট হলে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। এটা হচ্ছে এই 2 নাম্বার আর 1 নাম্বার বাস এর মধ্যে 80% পর্যন্ত সে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। তাহলে এর 80%টা শুরু কোন দিক থেকে হবে, এর 80%টা শুরু হবে আমার, উপরেরটা তো শুরু হয়েছিল 1 থেকে 2 এর দিকে, এবার কিন্তু 80% শুরু হবে আমার এখান থেকে শুরু করে আপ টু এই এত দূর পর্যন্ত, এইটা হবে 80%। ঠিক আছে, এইটা ধরো 80% দূরত্ব, মানে 2 আর 1 নাম্বার যে বাস তার মধ্যে 80% দূরত্ব পর্যন্ত, মানে আপ টু এত দূর পর্যন্ত এই রিলেটা আমার ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। মানে আমি ধরলাম, আমি একটা লাল রং দিয়ে দেখাচ্ছি, ধরো এটা ধরো ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপিং এর সময়। ঠিক আছে, এটা ধরো ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে এই বি রিলেটা আমার ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে গেল। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ তো এত দূর করলো, এর পরে যদি ফল্ট হয়, মনে করো যদি তোমার এইখানে ফল্ট হয়, এইটুকু অংশের মধ্যে যদি ফল্ট হয়, মানে অবশিষ্ট যে 20% এখানে দেখানো আছে সেটার জন্য ফল্ট হলে কিন্তু বেশি সময় নেবে। তাহলে এই ধরো এতটা একটু বেশি সময় নিল, আমার টিটা এখন নিচের দিকে বাড়ছে, আমি দেখাচ্ছি। তার মানে আমরা এইটুকু দূরত্বকে কি বলতে পারি, এটা হচ্ছে আমার জোন কি, এটা হলো জোন 1 অফ রিলে বি, জোন 1 অফ রিলে বি। এটা কি, এটা হচ্ছে জোন 2 অফ রিলে বি, এটা হচ্ছে জোন 2 অফ রিলে বি, জোন 2 বি। ঠিক আছে, আবার ধরো আমার আরেকটা রিলে এখানে আছে ডি রিলে। ডি রিলের ক্ষেত্রে কি হবে,
ডি রিলে কতদূর পর্যন্ত ফল্ট হলে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে? না, ডি রিলে কার কার মধ্যে আছে? 3 নাম্বার বাস আর 2 নাম্বার বাসের মধ্যে আছে। তাহলে 3 আর 2 নম্বর বাসের মধ্যে আপ টু 80% দূরত্ব, মানে 3 নাম্বার থেকে শুরু করে এইদিকে 80%, মানে কত দূর ধরলাম আমি? এত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত ধরলাম। এই দূরত্বটা কতটা? এটা হচ্ছে আমার এইখান থেকে শুরু করে ধরো এই দূরত্ব যেটা হচ্ছে, এটা হচ্ছে এই টোটাল 3 আর 2 এর দূরত্বের মধ্যে 80% দূরত্ব। ঠিক আছে, তাহলে এই 80% এর জন্য কতক্ষণে ট্রিপ করবে? এই 80% এর জন্য আমার এই ডি রিলেটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে, ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করে যাবে। তো আমরা কিভাবে দেখাবো? এইটা ধরো আমার ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপিং এর সময়কাল। ঠিক আছে, এবার হচ্ছে এই অবশিষ্ট যে 20%টা আছে, এখানেকার 20% আর পরবর্তী সেকশনের 40%। 40% মানে আমরা ধরলাম এইরকম একটা দূরত্ব পর্যন্ত সময়, মানে এইখান থেকে এইটা ধরলাম আমি 40%। ঠিক আছে, তার মানে এই যে বাকি থাকা 20%, 3 আর 2 এর মধ্যে, আর 2 আর 1 এর মধ্যেকার আরো 40%, এইটার জন্য একটু বেশি সময় নেবে ট্রিপ করতে। তাহলে আমি এই যে সময়টা এটা ধরলাম আর একটু বেশি, এইটা হলো আপ টু এত দূর পর্যন্ত আর একটু বেশি সময় নিয়ে ট্রিপ করলো। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে কিন্তু এই বাকি যে 60% এবং তারপরে আরো যদি এদিকে সেকশন থাকতো তার জন্য আরেকটু বেশি সময় নেবে, তখন এইটা হয়ে যেত আরেকটু বেশি, দিয়ে এরকম ভাবে চলতো ব্যাপারটা। তার মানে তখন আমরা বলতে পারি এই যে জোনটা এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত, এটা কি? এটা হচ্ছে ডি রিলের জন্য জোন 1, এটা হলো জোন 1D, এটা হলো জোন 1D। ঠিক আছে, ডি রিলের ক্ষেত্রে এটা হলো জোন 1। আবার এইটা কি? তার পরেরটা এটা, এটা হচ্ছে জোন 2 অফ রিলে ডি। ঠিক আছে, এটা জোন 2 অফ ডি রিলে, জোন 2D। ঠিক আছে, তারপরেরটা কি? এটা হলো জোন 3D। ঠিক আছে, এটা হলো জোন 3D। তো এইরকম ভাবে আমাদের ডিস্টেন্স প্রোটেকশনের জন্য আমরা যে রিলেগুলোকে ইউজ করছি, সেই রিলেগুলো হচ্ছে আমাদের ডিরেকশনাল রিলে, এবং সেই রিলেগুলো কতদূর পর্যন্ত ফল্ট হলে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে এবং কতদূর পর্যন্ত ফল্ট হলে আরেকটু বেশি সময় নেবে, এবং তার থেকেও কত বেশি দূর পর্যন্ত ফল্ট হলে সেটা আরেকটু বেশি সময় নেবে। তো সেই ব্যাপারগুলোকে আমরা এই গ্রাফের মাধ্যমে বুঝতে পারছি। ঠিক আছে, গ্রাফটা একটু হয়ে গেল, কিন্তু তোমাদের ব্যাপারটা আশা করা যায় বোঝা গেছে যে কতদূর পর্যন্ত মানে ফল্ট হলে কত সময় ট্রিপ করবে, সেটা আশা করা যায় বুঝতে পেরেছো। এটা কি কারো ডাউট আছে যেটা এখন বলা হলো তার মধ্যে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটাই হয়ে গেল আমাদের আহ, আমাদের যে ডিস্টেন্স প্রোটেকশন, তার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসোসিয়েট করব, মানে অনেকগুলো রিলেকে কিভাবে আমরা একটা অ্যাসোসিয়েশনে কাজে লাগাবো, তো সেইটা আমরা এখন ডিসকাস করলাম। ঠিক আছে, তো আস্তে আস্তে এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট স্কিম অফ প্রোটেকশন, দ্যাট মিনস আওয়ার পাইলট রিলেইং স্কিমস। ঠিক আছে, এগুলো হচ্ছে পাইলট রিলেইং স্কিমের এবার আমরা ডিসকাশন স্টার্ট করব। তো পাইলট প্রোটেকশন ব্যাপারটা কি তোমরা জানো? পাইলট ওয়্যারস ইউজ করা হয় যেখানে, সেটাই হচ্ছে পাইলট প্রোটেকশন, এবং এগুলো একই ধরনের প্রোটেকশন। পাইলট প্রোটেকশন ইজ এ ইউনিট টাইপ প্রোটেকশন। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার জোনকে প্রোটেক্ট করবার জন্য আমরা যে ধরনের প্রোটেকশন ইউজ করি তাকে আমরা বলি কি? ইউনিট প্রোটেকশন। ঠিক আছে, ইউনিট প্রোটেকশনের জন্য আমরা কি করি? দুটো দিক, একটা কোনো একটা ধরো ট্রান্সমিশন লাইন আছে, আমি এটা আগে এক্সাম্পল দিয়ে বলেছি। মনে করো এটা একটা ট্রান্সমিশন লাইন, তার দুটো এন্ড আছে, একটা হচ্ছে ধরো সেন্ডিং এন্ড আর একটা হচ্ছে রিসিভিং এন্ড। তাহলে আমরা কি করব? সেন্ডিং এন্ডে একটা সিটি লাগাবো, রিসিভিং এন্ডে একটা সিটি লাগাবো। এই দুটো সিটির মধ্যে আমরা কারেন্টের তুলনা করব, এবং কারেন্টের তুলনাটা কিসের মাধ্যমে করব? না, সিটির তারগুলোকে নিয়ে গিয়ে আমরা পাইলট ওয়্যার, যাকে বলে পাইলট ওয়্যার মাধ্যমে আমরা দুদিককার সিটির তারকে সংযুক্ত করব, এবং তার ফলে আমরা কি করতে পারছি? না, সিটির মধ্যে এদিককার যে সিটি আর ওদিককার যে সিটি, ধরো এটা আমার এক নাম্বার সিটি আর ওটা ধরো আমার 2 নাম্বার সিটি, ধরো 2 নম্বর সিটি, এই দুটো সিটির তারের মধ্যে আমরা সেকেন্ডারিতে যে কারেন্ট যাচ্ছে তার মধ্যে কম্প্যারিজন করব। যদি কোনো ফল্ট না থাকে, মানে কোনো ফল্ট নেই, মানে কি এখানে যত কারেন্ট ঢুকছে এখানে তত কারেন্ট বেরোচ্ছে, তখন আমার দুটো সিটির মধ্যে যে কারেন্ট আসবে তারা সেম অ্যামাউন্টের কারেন্ট হবে। তখন কিন্তু আমার এখানে যে রিলেটা থাকবে, এখানে আমার একটা রিলে থাকে, সেই রিলের মধ্যে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করে না। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমের অ্যারেঞ্জমেন্ট আমরা জানি। এবং এই যে ওয়্যার গুলো আমরা ইউজ করি, এই ওয়্যার গুলোকে কি বলে? এই ওয়্যার গুলোকে বলা হচ্ছে পাইলট ওয়্যারস। এই ওয়্যার গুলোকে বলে পাইলট ওয়্যারস। ঠিক আছে,
এটাই হচ্ছে এই পাইলট ওয়্যার, ঠিক আছে, পাইলট ওয়্যার, ঠিক আছে। এবার হচ্ছে এই পাইলট ওয়্যারটা কি স্কিমের মাধ্যমে করা হবে তার ভিত্তিতে, মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই স্কিমটা ঠিক একই থাকছে, ঠিক আছে। আমরা কম্পেয়ারই করছি, একদিককার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আরেক দিকের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির সঙ্গে কম্পেয়ার করছি, কিন্তু সেই কম্প্যারিজনের প্রসেসটা কি হবে তার উপরে ভিত্তি করে আমরা 3 ধরনের ডিফারেন্ট চ্যানেল এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। পাইলট রিলেইং স্কিম, তার মধ্যে আমরা 3 ধরনের চ্যানেল ইউজ করতে পারি। তো সেই 3টে চ্যানেল কি কি? প্রথমত আমরা ইউজ করতে পারি ওয়্যার পাইলট, ঠিক আছে, ওয়্যার পাইলট। এটা একটা স্কিম হতে পারে। ওয়্যার পাইলট মানে যেটা আমরা এখানে দেখাচ্ছি, মানে এরকম পাইলট ওয়্যারকে আমরা একদিক থেকে অন্য দিক পর্যন্ত টেনে নিয়ে যাব, দিয়ে কম্পেয়ার করব। এটা একটা স্কিম হতে পারে, এটা হচ্ছে ওয়্যার পাইলট স্কিম, ঠিক আছে। আরেক ধরনের পাইলট হয়, কিন্তু এই ওয়্যার পাইলটটা আমি বলে নিই। ওয়্যার পাইলটটা হচ্ছে কি, এখানে হচ্ছে জেনারেলি জেনারেলি এগুলোকে প্রাইভেট কেবল ওয়্যারস বলা যেতে পারে, ঠিক আছে। কেবল ওয়্যার হিসাবে ইউজ করা যেতে পারে, অনেক ক্ষেত্রে এগুলো মাটির তলা দিয়েই অধিকাংশ ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে টেলিফোন লাইনস যেগুলো হয় না, প্রাইভেট যে টেলিফোন লাইনস যেরকম যায় মাটির তলা দিয়ে, সেরকম টাইপের এরকম করা যেতে পারে পাইলট ওয়্যারস, ওয়্যার পাইলটের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যারিয়ার কারেন্ট পাইলট ওয়্যারস, ঠিক আছে, ক্যারিয়ার কারেন্ট পাইলট ওয়্যারস। ওয়্যার পাইলটটাতে আমরা তার ইউজ করছি, সেপারেট তার, মানে যে তার দিয়ে পাওয়ার ফ্লো করছে সেই তার নয়, কিন্তু এটা একটা সেপারেট তার, কিন্তু এই তারটাকে আমরা ইউজ করছি জেনারেলি টেলিফোন যে আমাদের লাইন থাকে সেই রকম টাইপের একটা মাটির তলা দিয়ে তার নিয়ে যাচ্ছি। তো এই ধরনের তারকে আমরা বলছি পাইলট ওয়্যারস। এবং এই পাইলট ওয়্যারগুলো, এই যে স্কিমটা, এটা খুবই কম ইউজ হয়, ঠিক আছে, এটা রেয়ারলি ইউজ হয়। এবং এটা কতদূর পর্যন্ত লেন্থ হলে ইউজ করতে পারবো না, আপ টু 30 কিলোমিটার অফ ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। 30 কিলোমিটার পর্যন্ত যদি দৈর্ঘ্য হয় ট্রান্সমিশন লাইনের, তখন আমরা জেনারেলি এটাকে ব্যবহার করতে পারি, আপ টু 30 কিলোমিটার লেন্থ, ঠিক আছে। তার থেকে বড় লেন্থে যদি ট্রান্সমিশন লাইন হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এই পাইলট ওয়্যারগুলোকে নিয়ে যেতে গেলে যা খরচ হবে, এবং তার পারফরমেন্সও খুব একটা তখন ভালো হবে না, অনেক ক্যাপাসিটিভ এফেক্ট চলে আসবে এবং তার পারফরমেন্সে হ্যাম্পার্ড হবে এবং কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো যে কারণে খুব বেশি লম্বা ট্রান্সমিশন লাইন বা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, তার ক্ষেত্রেও আমরা এগুলোকে ইউজ করতে পারি না। আপ টু 30 কিলোমিটার লেন্থ পর্যন্ত আমরা পাইলট ওয়্যারকে ইউজ করতে পারি। আর একটা স্কিম হতে পারে রিলেইং স্কিম, সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, এটা হচ্ছে সি, ঠিক আছে, ক্যারিয়ার পাইলট, ক্যারিয়ার কারেন্ট পাইলট, ঠিক আছে। ক্যারিয়ার কারেন্ট পাইলটে কি করা হয় না, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ঠিক আছে। ক্যারিয়ার কারেন্ট পাইলটটা আমি বলি, ক্যারিয়ার কারেন্ট পাইলটের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ক্যারিয়ার কারেন্ট পাইলট, এখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা থাকবে, কিন্তু ভোল্টেজটা কম থাকবে, ঠিক আছে। লো ভোল্টেজ, এখানে কি ইউজ করা হয়, এখানে ইউজ করা হয় লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি, লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি। লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা ইউজ করা হয় এখানে। এবং সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি রকম রেঞ্জে থাকে, ফ্রিকোয়েন্সিটা থাকে আমাদের 50 কিলোহার্টজ থেকে শুরু করে 700 কিলোহার্টজ পর্যন্ত, ঠিক আছে। 50 কিলোহার্টজ থেকে শুরু করে আপ টু 700 কিলোহার্টজ পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটা থাকে। হাই ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলছি, এটা হচ্ছে 50 কিলোহার্টজ থেকে শুরু করে আপ টু 700 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে ইউজ করা হয়। লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস, ঠিক আছে। এবার এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোর মাধ্যমে ট্রান্সমিট করা হয় ইনফরমেশনকে, ঠিক আছে। ইনফরমেশনকে ট্রান্সমিট করা হয় কোনো একটা ট্রান্সমিশন লাইন, ধরো আছে, এটা ধরো একটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। ধরো এটা থেকে শুরু করে এখান থেকে আরেকটা এন্ডে চলে গেল, এটা ধরো একটা টাওয়ার, এটা আরেকটা টাওয়ার, ঠিক আছে। এই মাঝের এটা হলো ট্রান্সমিশন লাইন। আমরা কি করব না, এই যে সেম ট্রান্সমিশন লাইনগুলো, যে তারের মাধ্যমে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্লো হচ্ছে, পাওয়ার যেটা দিয়ে যাচ্ছে, সেই সেম তারকে ইউজ করে আমরা ইনফরমেশনকে পাঠাবো,
মানে এদিককার ইনফরমেশন আমরা ওদিকে পাঠিয়ে দেবো। কিসের মাধ্যমে ইউজ করবো? তার জন্য কি আমরা কোনো সেপারেট কন্ডাক্টর, সেপারেট কোনো ওয়্যার ইউজ করছি? না, সেপারেট কোনো ওয়্যার আমরা ইউজ করছি না। যে লাইনের মাধ্যমে পাওয়ার যাচ্ছে সেই সেম লাইনের মধ্যে দিয়েই কিন্তু আমরা একটা লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা ট্রান্সমিট করছি একটা দিক থেকে আরেকটা এন্ডে। ঠিক আছে, তো এই ধরনের যে পাইলট রিলেইং স্কিম, এটাকে বলা হয় ক্যারিয়ার কারেন্ট পাইলট স্কিম। ঠিক আছে, ক্যারিয়ার কারেন্ট পাইলট, তার মানে সেম যে লাইন তার মধ্যে দিয়ে আমাদের কারেন্টও যাচ্ছে বা মেন যেটা আমাদের পাওয়ার সেটাও যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এরকম ইনফরমেশনস গুলোও যাচ্ছে, যেটাকে আমরা একটা দিক থেকে আরেকটা দিকে ধরো পাঠাতে চাই। মানে এদিকে ধরো একটা সার্কিট ব্রেকার আছে, এদিকে ধরো আরেকটা সার্কিট ব্রেকার আছে। ঠিক আছে, আমরা ধরো চাইছি যে এদিকে সার্কিট ব্রেকারটা যদি ট্রিপ হয়ে যায়, আমরা সেই সিগন্যালটাকে ধরো এইদিকে সার্কিট ব্রেকারকেও পাঠাতে চাইছি এই ইনফরমেশনটা। তা ইনফরমেশনটা পাঠানোর জন্য অনেক রাস্তা আছে, তার মধ্যে এইটা একটা রাস্তা যে আমরা এই যে আমাদের মেন যে ওয়্যার যেটা দিয়ে আমাদের পাওয়ার ফ্লো হচ্ছে সেই তারটাকে ইউজ করেই আমরা একটা সিগন্যাল এদিকে পৌঁছে দিতে পারছি। এটাকেই বলা হচ্ছে ক্যারিয়ার কারেন্ট পাইলট স্কিম। তো এটা কার ক্ষেত্রে ইউজ করা হয়? এটাকে ইউজ করা হয় জেনারেলি যদি ট্রান্সমিশন লাইনের লেন্থটা 30 কিলোমিটারের থেকে যদি 30 কিলোমিটারের থেকে গ্রেটার দেন হয়, তখন আমরা এই পাইলট রিলেইং স্কিমটা ইউজ করি, যেখানে আমরা ক্যারিয়ার কারেন্ট পাইলট স্কিম বলছি। ঠিক আছে, এটাকে অনেক সময় পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশনও বলা হয়। এটাকে অনেক সময় কি বলা হয়? পিএলসিসি, পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন, পিএলসিসি, পাওয়ার লাইন ক্যারিয়ার কমিউনিকেশন অনেক সময় একে বলা থাকে। ঠিক আছে, এবার হচ্ছে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ক্যারিয়ার কারেন্ট পাইলট এটা ইউজ করেও কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে হয়তো এমন ঘটনা ঘটছে যে আমরা যতগুলো চ্যানেল আমাদের দরকার হয়ে পড়ছে এই সিগন্যাল বা ইনফরমেশনটাকে পাঠানোর জন্য, আমরা একদিক থেকে আরেক দিকে ইনফরমেশন পাঠাচ্ছি, ধরো পাওয়ার লাইনের মাধ্যমে ইনফরমেশনটাকে পাঠাচ্ছি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি সংখ্যক পাইলট চ্যানেলের প্রয়োজন হয়ে পড়ছে। সিচুয়েশন ভিত্তিতে অনেক ক্ষেত্রে অনেক রকম ইনফরমেশন পাঠাতে গিয়ে হয়তো আরো অনেকগুলো চ্যানেলের দরকার হয়ে পড়ছে, এবং সেটা করতে গিয়ে যেটা হচ্ছে যে এর টেকনিক্যাল ফিজিবিলিটি থাকছে না, মানে টেকনিক্যালি সেটা করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে, মানে টেকনিক্যাল ডিফিকাল্টি কখন হয়? জেনারেলি হচ্ছে যখন আমাদের ডাবল সার্কিট লাইনগুলো থাকে। ঠিক আছে, ডাবল সার্কিট যে লাইন, সেই ডাবল সার্কিট লাইনের ক্ষেত্রে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়। কারণ আমরা জানি যে তোমরা ট্রান্সমিশন টাওয়ারেও দেখে থাকবে, অধিকাংশ ক্ষেত্রেই কি রকম থাকে, এইদিকে এরকম এদিক দিয়ে তিনটে তার যায়, যাই তো, যে আমাদের লাইনগুলো যেরকম যায়, এখান দিয়ে তিনটে সেট অফ তার যায়, এদিক দিয়েও তিনটে সেট অফ তার আমাদের চলে যায়, তাই তো? এই ধরনের সিস্টেমটাকে বলা হয় ডাবল সার্কিট লাইন। এই ডাবল সার্কিট লাইনে কি হয়, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের মিউচুয়াল একটা ইন্ডাকটেন্সের ঘটনা ঘটতে পারে। তো সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য কি হয়, যে আমরা যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেগুলোকে পাঠাতে চাইছি, তো সেটা অনেক ক্ষেত্রে ডিস্টর্টেড হয়ে যায়। তো ডাবল সার্কিট লাইনের ক্ষেত্রে যখন আমরা এটাকে ইউজ করতে চাই, তো ঠিক মতো করে ইউটিলাইজ করতে গেলে আমাদের অনেক কিছু তখন আরো এক্সট্রা প্রিকশনস নিতে হচ্ছে। তার জন্য এটা টেকনিক্যালি করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সেটার কস্টও বেড়ে যাচ্ছে। তো যে কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এটা টেকনিক্যালি ঠিক ফিজিবল হয় না। তো যে কারণে আরো এক ধরনের পাইলট রিলেইং স্কিম আনা হয়েছে। তো সেই পাইলট রিলেইং স্কিম যেটা হচ্ছে, সেটার নাম মাইক্রোওয়েভ পাইলট স্কিম। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার, এটার নাম হচ্ছে কি মাইক্রোওয়েভ পাইলট স্কিম। ঠিক আছে, ঠিক আছে, মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিম। ঠিক আছে, তো এখানে কি করা হয় না, এখানে হচ্ছে আরো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ঠিক আছে, মাইক্রোওয়েভ যেটাকে আমরা পাইলট স্কিম ইউজ করছি, সেখানে হচ্ছে আরো হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে আমরা ইউজ করি। ঠিক আছে, এবং সেইখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকে, তোমরা দেখলে যে ক্যারিয়ার কারেন্ট পাইলটের ক্ষেত্রে যে আমরা লো ভোল্টেজ অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইউজ করছি, তার ফ্রিকোয়েন্সি কি রকম রেঞ্জে, কিলো হার্জের রেঞ্জে থাকে, 50 থেকে 700 কিলো হার্জ। কিন্তু যেটা আমাদের মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিম, সেখানে আমরা ইউজ করছি কি, এখানে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমরা ইউজ করছি, এবং সেটার ফ্রিকোয়েন্সি আরো অনেক বেশি হাই।
সেটা কত 450 থেকে শুরু করে 450 মেগাহার্জ থেকে শুরু করে 10,000 মেগাহার্জ পর্যন্ত। ঠিক আছে, 10,000 মেগাহার্জ। 1 কিলোহার্জ মানে সরি 1 মেগাহার্জ সমান কত 1000 কিলোহার্জ। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো এটা কত বড় হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এই ধরনের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল অথবা মাইক্রোওয়েভ পাইলটের মাধ্যমে পাঠাতে পারি। ঠিক আছে, এবার এই যে সিগন্যালটাকে আমরা পাঠাবো, তো সেটার জন্য কি হয়, সেটার জন্য আমাদেরকে হাইলি ডাইরেক্টিভ অ্যান্টেনা ব্যবহার করতে হয়। ঠিক আছে, হাইলি ডাইরেক্টিভ অ্যান্টেনা, যেটা একটা খুব হাই পাওয়ারের অ্যান্টেনা বলা যেতে পারে, যেটা একদম প্রিসাইজলি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনেই ওই সিগন্যালটাকে সেন্ড করবে। ঠিক আছে, হাইলি ডাইরেক্টিভ মানে ডাইরেকশন যেটা ঠিক মতো করে দিতে পারে তাকে আমরা হাইলি ডাইরেক্টিভ বলবো। হাইলি ডাইরেক্টিভ অ্যান্টেনা এখানে ব্যবহার করে। ঠিক আছে, হাইলি ডাইরেক্টিভ অ্যান্টেনাস এখানে ইউজ করা যেতে পারে। এবং সেটা জন্য যে পাওয়ার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এই যে অ্যান্টেনাগুলো সেগুলোর পাওয়ার রিকোয়ারমেন্ট কিন্তু খুবই স্মল হয়। ঠিক আছে, লেস দ্যান এ ওয়াট, 1 ওয়াটও লাগে না। ঠিক আছে, খুব স্মল পাওয়ার নিয়ে এটা কিন্তু কাজ করে। ঠিক আছে, তো এই যে সিগন্যাল, ধরো একটা অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনাটা কোনো একটা সিগন্যাল পাঠালো, সেই সিগন্যাল যেটা পাঠালো সেন্ড করলো, সেটা আরেকটা অ্যান্টেনা কি করবে, রিসিভ করবে। এদিকে ধরো রিসিভিং এন্ডে আরেকটা অ্যান্টেনা আছে, সেই সিগন্যালটাকে রিসিভ করে নেবে। এটা যে পাঠালো সেটাকে রিসিভ করলো। এবার এই যে রিসিভার আর ট্রান্সমিটার এগুলো আছে, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় যে একটা সিগন্যাল ধরো অ্যান্টেনা পাঠালো, অন্য আরেকটা অ্যান্টেনা সেটা হয়তো অনেক দূরে আছে ধরো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে সিগন্যালটা অ্যাটিনুয়েটেড হয়ে যায়, সিগন্যালটার অ্যাম্পলিটিউডটা কমে যায়। ঠিক আছে, সেই অ্যাম্পলিটিউড কমে গেলে তখন আবার ঠিক মতো কাজ হবে না। তো তার জন্য কি করতে হয়, মাঝে মাঝে রিপিটার স্টেশন বসাতে হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, ধরো অ্যান্টেনা সিগন্যাল পাঠালো, মাঝখানে ধরো একটা পাহাড় আছে, পাহাড় বা একটা হাই রাইজ একটা বিল্ডিং আছে, তো কি হবে, সিগন্যাল যেটা গিয়ে এই বিল্ডিং এ আটকে যাবে, ঠিক মতো পাস করতে পারবে না। তো সে কারণে তার অ্যাটিনুয়েশন হয়, সিগন্যালের অ্যাম্পলিটিউডটা কমে যায়। বা পাহাড় যদি এখানে থাকতো তাহলে অ্যাটিনিউয়েটেড হয়ে যেত। তার জন্য কি হয়, যেখানে এরকম হিলি এরিয়া বা এরকম হাই রাইজ বিল্ডিং আছে, সেখানে অনেক ক্ষেত্রে একটা অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা আসছে সেটাকে পরবর্তী অ্যান্টেনায় পাঠানোর আগে বসাতে হয় রিপিটার স্টেশন, ইউজ করতে হয় রিপিটার স্টেশন। সেই রিপিটার স্টেশন আবার সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে বাড়িয়ে আবার সেটাকে রিসেন্ড করে। ঠিক আছে, রিপিটার স্টেশন ইউজ করতে হয় কোথায়, এরকম যেখানে আমাদের হিলি এরিয়া অথবা যেখানে হাই রাইজ বিল্ডিং আছে, সেখানে কত কিলোমিটার দূরে দূরে এগুলো বসাতে হয়, জেনারেলি 40 থেকে 60 কিলোমিটার দূরে দূরে এই রিপিটার গুলোকে বসাতে হয়। সব জায়গায় নয় কিন্তু, যেখানে এরকম হিলি এরিয়া আছে সেখানেই 40 থেকে 60 কিলোমিটার দূরে দূরে আমাদেরকে রিপিটার স্টেশন বসাতে হবে। কারণ একটা অ্যান্টেনা যে সিগন্যালটাকে পাঠাবে, সেই সিগন্যালটা যাতে পরবর্তী অ্যান্টেনার কাছে ঠিকমতো পৌঁছায় বা পরবর্তী রিসিভারের কাছে ঠিকমতো পৌঁছায়, তার জন্য মাঝে আমাদেরকে রিপিটার স্টেশন ইউজ করতে হয়। তো এই রিপিটার স্টেশনের গ্যাপটা 40 থেকে 60 কিলোমিটার গ্যাপে গ্যাপে জেনারেলি বসানো থাকে, যেখানে হিলি এরিয়া সেখানে। কিন্তু যদি একদম ফ্ল্যাট ল্যান্ড হতো, মানে যদি কোনো পাহাড় বা উচ্চ বিল্ডিং এরকম কিছু নেই, তো সেক্ষেত্রে আমাদের হয়তো 150 কিলোমিটার গ্যাপে এটা বসানো যেতে পারে। ঠিক আছে, যদি ফ্ল্যাট এরিয়া হয় তখন হচ্ছে 150 কিলোমিটার গ্যাপেও রিপিটার স্টেশন বসালে অসুবিধা নেই। কিন্তু যেখানে এরকম বিল্ডিং টাইপের বা হাই রাইজ আছে, অথবা যেখানে এরকম হিলি এরিয়া পাহাড় পর্বত আছে, সেখানে 40 থেকে 60 কিলোমিটার দূরে দূরে রিপিটার স্টেশন গুলোকে বসাতে হবে। এটা কার ক্ষেত্রে, এই রিপিটার স্টেশনের ব্যাপারগুলো আসছে একমাত্র আমাদের যেখানে আমরা এই থার্ড স্কিম অর্থাৎ মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিম ইউজ করছি। ঠিক আছে, মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিম ইউজ করছি। তো মাইক্রোওয়েভ পাইলটের মাধ্যমে আমরা কি পাঠাতে চাইছি, আমরা অ্যাকচুয়ালি সিগন্যালকে পাঠাতে চাইছি। ঠিক আছে, কোন সিগন্যাল, এই যে এদিককার যে কন্ডিশন, ইলেকট্রিক্যাল কন্ডিশন, সেই সিগন্যালটাকে ধরো আমরা অপোজিট দিকে পাঠাতে চাইছি। তো তার জন্য আমরা এই 3 ধরনের স্কিমই ইউজ করতে পারি। ওয়্যার পাইলট স্কিম ইউজ করতে পারি, যেটা হচ্ছে আপ টু আমাদের 30 কিলোমিটার পর্যন্ত আমরা ইউজ করতে পারি। ক্যারিয়ার পাইলট স্কিম, যখন আমাদের 30 কিলোমিটারের থেকে বেশি হচ্ছে লেন্থটা ট্রান্সমিশন লাইনের, তখন একদিককার সিগন্যাল অন্যদিকে পাঠানোর জন্য আমরা ক্যারিয়ার কারেন্ট পাইলট ইউজ করছি। এর জন্য আমাদেরকে কোনো সেপারেট কন্ডাক্টর ইউজ করতে হচ্ছে না, আমাদের যে পাওয়ার লাইন যেটা দিয়ে পাওয়ার যাচ্ছে, সেই সেম লাইনকে ব্যবহার করে একটা লো ভোল্টেজ বাট হাই ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সিটা কত না 50 থেকে 700 কিলোহার্জ রেঞ্জ, এই রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সিকে আমরা সেন্ড করছি একটা দিক থেকে আরেকটা দিকে, কিন্তু পাওয়ার লাইনকে ইউজ করে।
কিন্তু এক্ষেত্রেও কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যাচ্ছে যখন আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের ব্যাপারটাকে কনসিডার করছি। তো সেই সমস্ত কারণে আরো ভালো পারফরমেন্সের জন্য বা আরো বেশি লম্বা ট্রান্সমিশন লাইন যেখানে আমরা ইউজ করছি, সেখানে কি করতে হচ্ছে, আমাদেরকে মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিমও ইউজ করা যেতে পারে। সেই মাইক্রোওয়েভ পাইলট রিলেইং স্কিমে কি করা থাকে না, একটা দিকে আমাদের একটা সেন্ডিং এন্ডে অ্যান্টেনা থাকে, রিসিভিং এন্ডে অ্যান্টেনা থাকে। অ্যান্টেনার মাধ্যমে আমরা প্রচন্ড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এবং সেই ফ্রিকোয়েন্সিটা কত, 450 থেকে 10,000 মেগাহার্জ এইরকম রেঞ্জের হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা একটা দিক থেকে অন্যদিকে পাঠাই, যার মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল কন্ডিশন যেটা একদিকে আছে সেটা অন্যদিকে আমরা ট্রান্সমিট করতে পারি এবং খুব দ্রুততার সঙ্গে ট্রান্সমিট করতে পারি। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রেও আমাদেরকে কি করতে হয় না, সিগন্যালগুলো অনেক ক্ষেত্রে অ্যাটিনুয়েটেড হয়ে যায়। তো অ্যাটিনুয়েটেড হয়ে যাতে সিগন্যালের অ্যাম্পলিটিউড কমে না যায় এবং তার মাধ্যমে পারফরমেন্স হ্যাম্পার্ড না হয়, তার জন্য আমাদেরকে রিপিটার স্টেশন বসাতে হয়। রিপিটার স্টেশনের মাধ্যমে আমরা অ্যাম্পলিটিউড গুলোকে ঠিক রাখতে পারি। তো সেটার জন্য আমাদেরকে রিপিটার স্টেশন কত গ্যাপে বসাতে হবে, জেনারেলি 40 থেকে 60 কিলোমিটার গ্যাপে বসাতে হবে। যেখানে আমাদের হিলি এরিয়া আছে এবং যেখানে ফ্ল্যাট ল্যান্ড আছে সেখানে আমরা 150 কিলোমিটার গ্যাপেও এই রিপিটার স্টেশন বসালে অসুবিধা নেই। ঠিক আছে, তো এই হলো মোটামুটি একটা কনসেপ্ট যেটা পাইলট রিলেইং স্কিমের ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, তো এবার হচ্ছে ওয়্যার পাইলট যে স্কিম, যেটা আমাদের প্রথম স্কিমটা বলা হয়েছিল, এটা আমি একটু ডিটেলসে বলবো। ওয়্যার পাইলট স্কিম যেটা এরকম স্কিম, অর্থাৎ কিনা একদিক থেকে আরেক দিকে আমরা যে কারেন্ট সিগন্যাল দুটো বা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি তাদেরকে কম্পেয়ার করছি, সিম্পলি আমরা কম্পেয়ার করছি এবং তার জন্য আমরা কন্ডাক্টর বা মানে আলাদা সেপারেট আমরা ওয়্যার ব্যবহার করছি। ঠিক আছে, এটা কিন্তু জেনারেলি 30 কিলোমিটারের থেকে কম দৈর্ঘ্যের লাইনে ইউজ করা থাকে। ঠিক আছে, কারণ এটার কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো এবার এই ওয়্যার পাইলট স্কিম যেটা আছে, ওয়্যার পাইলট মানে কি, জেনারেলি এটা কিছুই না, এটা হচ্ছে সিম্পলি যেটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা ইউজ করতাম অন্যান্য ক্ষেত্রে, আমরা এক্সাম্পল দিয়ে বলেছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তো সেটার মতোই এটা একটা ধরনের স্কিম। তো এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে বা এখানে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যেটা করতাম তার সঙ্গে একটা ডিফারেন্স হচ্ছে যে এখানে আমাদের 4টে তারকে না নিয়ে গেলেও চলবে। আমরা এখানে 4টে তার জেনারেলি ইউজ করব না। একদিকের ইনফরমেশনকে আরেকটা দিকে পাঠাতে গেলে আমরা 4টে তার আমাদের জেনারেলি লাগে ডিফারেন্সিয়াল প্রোটেকশনে, কিন্তু এখানে আমরা 4টে তার ইউজ করব না এই স্কিমটাতে। এটা একটা স্পেশাল টাইপের স্কিম, ঠিক আছে, যার নাম হচ্ছে ট্রান্সলে স্কিম, সেটা আমি এক্সপ্লেন করবো। 4টে তার আমরা ইউজ করব না। এটা তো আমাদের একটা সিঙ্গেল লাইন আমরা দেখিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি ট্রান্সমিশন লাইন তো এরকম হয় না। ট্রান্সমিশন লাইনে 3টে ফেজ থাকে। ধরো আমাদের এরকম ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনে আমাদের 3টে ফেজ আছে। ঠিক আছে, এরকম 3টে ফেজ। এবার আমরা কি করি, আমরা জেনারেলি ডিফারেন্সিয়াল প্রোটেকশন বলতে বুঝি যে আমরা 3টে ফেজে সিটি লাগাবো। এই আমাদের সেন্ডিং এন্ডেও আমাদের সিটি থাকবে, রিসিভিং এন্ডেও সিটি থাকবে। প্রত্যেকটা ফেজেই আমাদের এরকম রিসিভিং এবং সেন্ডিং এন্ডে সিটি থাকবে এবং সেই সিটিগুলোর মধ্যে আমরা কারেন্টকে কম্পেয়ার করব, সেটাই আমরা জেনারেলি জেনে থাকি। কিন্তু এক্ষেত্রে আমরা একটা আলাদা অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে আমরা ওয়্যারের সংখ্যাকে কমিয়ে আনবো, সেটা আমি এখানে এক্সপ্লেন করব। ঠিক আছে, ধরো এরকম আছে, তো আমরা জেনারেল ডিফারেন্সিয়াল প্রোটেকশন হলে কি করতাম, এই যে রেড ফেজের যেটা আছে, এইদিকে রেড ফেজের সঙ্গে ওইদিকে রেড ফেজটাকে আমরা কানেক্ট করে দিতাম, এরকম রেড ফেজকে আমরা কানেক্ট করে দিতাম। এদিকে ইয়েলো ফেজের সঙ্গে আমরা এদিকে ইয়েলো ফেজকে কানেক্ট করে দিতাম সিটিকে, আর এদিকের ব্লু ফেজের সঙ্গে এদিকের ব্লু ফেজের সিটিকে আমরা কানেক্ট করে দিতাম। আর রিটার্ন পাথগুলোকে আমরা কমন করে একটা নিউট্রালের মাধ্যমে রিটার্ন করিয়ে দিতাম। রিটার্নটা কিভাবে করতাম, ধরো রিটার্নটা আমরা এরকম করে দেখিয়ে দিই। এটা দিয়ে আমরা এখানে ধরো রিটার্ন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারতাম। এবং এখানে আমরা যে আমাদের যে রিলেগুলো আছে, রিলের অপারেটিং কয়েল যেটা এখানে থাকতো, ঠিক আছে, এরকম করে অপারেটিং কয়েল থাকতো আমাদের। তো এরকম জেনারেলি আমরা ডিফারেন্সিয়াল স্কিমটা এরকম ভাবে পড়েছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইন যদি 30 কিলোমিটারও হয়, ধরো 30 কিলোমিটারও যদি দৈর্ঘ্য হয়, এটা 30 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্যের জন্য আমাকে কতটা লাগছে, কতগুলো তার লাগছে, 4টে তার লাগছে, তাই তো, 1 2 3 4টে তার যদি লাগে,
30x4 মানে 120 কিলোমিটার তার লেগে যাবে, এরকম আমাদের একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশনকে কাজে লাগাতে বা পাইলট যেটা ওয়্যার ইউজ করে যদি আমরা করতে চাইতাম, ঠিক আছে। তো সে কারণে এটা একটু ট্রাভেলসাম হয়ে যাচ্ছে বলে একটা একটা ভালো একটা সিস্টেম এখানে ইউজ করা হচ্ছে, যেখানে আমরা দুটো মাত্র তার ইউজ করবো, ঠিক আছে। এরকম 4টে তার আমাদেরকে ইউজ করতে হবে না, দুটো তার ইউজ করেই আমরা একটা দিক থেকে আরেকটা দিকে ইনফরমেশনটাকে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। একটা দিক থেকে আরেকটা দিকে সিগন্যাল পাঠানোর জন্য আমাদেরকে দুটো তার ইউজ করলেই হবে। এই যে দুটো তার আমরা ইউজ করছি, সেটার যে কনসেপ্টটা, সেটা কিসের ভিত্তিতে আমি সেটা এবার বলবো, ঠিক আছে। দুটো তার ইউজ করলে বুঝতেই পারছো যে একদিকের এন্ড থেকে আরেকটা দিকের এন্ডে যদি আমরা দুটো তার ইউজ করি 4টে তারের জায়গায়, তাহলে কস্ট আমাদের অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে। কস্টের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কারণে আমরা দুটো তারই ইউজ করবো। সেখানে কোন কনসেপ্টটা কাজে লাগে দেখো, তো আমাদের এই যে সিস্টেমটা আমরা দেখাচ্ছিলাম, এখানে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি এই তারের মধ্যে কত কারেন্ট আসার কথা বলো। এই তারের মধ্যে এই যে আমাদের রেড ফেজ, ইয়েলো ফেজ আর ব্লু ফেজ, এই তিনটে ফেজের যে সিটি, সেই সিটিটার কারেন্ট একটা জায়গা দিয়ে রিটার্ন হচ্ছে, তাই তো। আবার এখানেও কি, এখানেও রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের সিটি এই পাথটা দিয়ে ঢুকছে, রিটার্ন হয়ে ফেরত আসছে, এটা দিয়ে ঢুকছে, তাই তো। তার মানে তিনটে ফেজকে তো একটা দিকে কমন করা আছে, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজকে একটা দিকে একটা এন্ডে কিন্তু কমন করা আছে, এখানেও রেড ইয়েলো ব্লুর একটা দিক কিন্তু কমন করা আছে। তো আমরা সেই কনসেপ্টটাকেই কাজে লাগাবো, যে এখানে ধরো একটা কয়েল আছে, একটা ধরো ট্রান্সফরমার, আমরা এখানে ইউজ করবো একটা সামিং ট্রান্সফরমার, ঠিক আছে। সামিং ট্রান্সফরমার আমরা ইউজ করব। তো সেই সামিং ট্রান্সফরমারটা কিরকম ভাবে থাকে আমি সেটা একটু বলে দিই। বেসিক্যালি ধরো এটা হলো আমাদের তিনটে ফেজ আছে, আমি একটা দিককেই খালি দেখাচ্ছি। ধরো এখন এটা ধরো তিনটে ফেজ আছে, তিনটে ফেজের মধ্যে আমার রেড ফেজ ধরো এইটা, এখানে আমাদের একটা সিটি আছে, এটা ধরো পরেরটা হচ্ছে আমাদের ইয়েলো ফেজ, ইয়েলো ফেজেও আমাদের একটা সিটি আছে, আর ব্লু ফেজেও একটা সিটি আছে। এখন যেটা হচ্ছে, আমরা এই তিনটে ফেজের যে সিটি, এই তিনটে ফেজের সিটি থেকে তার নিয়ে এসে আমরা একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে কানেক্ট করব, ঠিক আছে। একটা ট্রান্সফরমার আছে আমাদের, সেই ট্রান্সফরমারের প্রাইমারিতে আমরা ওটাকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব, তো ধরো এটা হলো আমার একটা ট্রান্সফরমার, তার প্রাইমারি, এটা হলো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর একটা প্রাইমারি ওয়াইন্ডিং, ঠিক আছে। তো যেটা আমরা করব বেসিক্যালি, প্রাইমারি আর ধরো ট্রান্সফরমারের একটা সেকেন্ডারিও তো থাকবে, এটা ধরো প্রাইমারি আর একটা ধরো সেকেন্ডারি আছে। সাপোজ এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি, এরকম একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের নাম হচ্ছে সামিং ট্রান্সফরমার। তাহলে প্রাইমারিতে আমরা কাকে ফিড করব, প্রাইমারিতে আমরা ফিড করব এই যে সিটি থেকে যে কারেন্ট গুলো আসছে, এই সিটিটা থেকে আমরা এটাকে কানেক্ট করে দেবো। তার মানে রেড ফেজের সিটি এখানে কানেক্টেড হলো, একইভাবে ইয়েলো ফেজের যে সিটি সেটাও এখানে কানেক্টেড হলো, সেটাও এখানে কানেক্টেড হলো, ব্লু ফেজের যে সিটি সেটাও এখানে কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে। ব্লু ফেজের যে সিটি সেটাও এখানে কানেক্টেড হলো। তাহলে কি এবার রিটার্নটা কোন দিকে হবে, রিটার্নটা আমার এইটা দিয়ে হবে, রিটার্নটা হবে এইটা দিয়ে। এইখানে আমাদের যে রিটার্ন পাথ সেটা হচ্ছে এই দিক দিয়ে আসবে, এবং এটা এই তিনটেকে কমন করে দেবে, এই তিনটেকে আমার কমন করে দেবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে রেড ফেজ, ইয়েলো ফেজ আর ব্লু ফেজ, এই তিনটে ফেজের যে সিটি, তার একটা এন্ড আমার ট্রান্সফরমারের এই ওয়াইন্ডিং গুলোর এন্ডে যুক্ত ছিল, আর একটা ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিং তার যে এন্ড টার্মিনাল, সেটাকে আমরা জুড়ে দিচ্ছি কি, এদের যে সিটির যে নিউট্রাল পয়েন্ট সেখানে জুড়ে দিচ্ছি। তিনটে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজের যে নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ এইটা, এর সঙ্গে আমরা আরেকটা এন্ডকে কানেক্ট করে দিচ্ছি। তা এতে সুবিধা কি হচ্ছে, এতে সুবিধা হচ্ছে এই তিনটে ফেজের, ধরো রেড ফেজে একটা কারেন্ট যাচ্ছিল, মনে করো রেড ফেজের কারেন্ট আমরা সাপোজ বলছি আইআর, সাপোজ রেড ফেজের কারেন্টটাকে আমি বলছি আইআর, ইয়েলো ফেজ যেটা কারেন্ট যাচ্ছিল সেটাকে আমি সাপোজ বলছি আইওয়াই, এটাকে সাপোজ আমি বলছি আইওয়াই। আর ব্লু ফেজেও আমার কারেন্ট যাচ্ছিল, আমি সাপোজ এটাকে বলছি আইবি, আর ওয়াই বি। এবার এইখান দিয়ে তাহলে কত কারেন্ট আসবে বলো, তিনটে কারেন্ট যদি এখানে এসে যোগ হয়, তাহলে এইখান দিয়ে কত কারেন্ট আসবে, তিনটে কারেন্ট এসে ঢুকছে, আর ওয়াই ঢুকছে, আইআর ঢুকছে, আই ওয়াই ঢুকছে, আই বি ঢুকছে, তাহলে এটা দিয়ে কত আসবে, আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি, এই টোটাল কারেন্টটা আমার এটা দিয়ে রিটার্ন হয়ে যাবে। এখান দিয়ে যে কারেন্টটা রিটার্ন হবে দ্যাট উইল বি আওয়ার আইআর, মানে রেড ফেজের কারেন্ট, প্লাস আইওয়াই দ্যাট মিনস আওয়ার ইয়েলো ফেজের কারেন্ট, প্লাস আইবি এই ব্লু ফেজের কারেন্ট। এই তিনটে ফেজের যে কারেন্টের যোগফল সেটা এখান দিয়ে আমার রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে।
তো বেসিক্যালি এইখানে যেটা রিটার্ন হচ্ছে, ঠিক আছে, এই রিটার্নটা এখান দিয়ে হবে। এবার এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারে কি সেকেন্ডারি টার্মিনাল। তো এই যে আমার তিনটে ফেজের যেটা কারেন্ট ঢুকলো তাদের যে যোগফল সেটাই অ্যাকচুয়ালি অ্যাম্পলিফাইড হয়ে আমার এখানে আমরা পাবো, সেকেন্ড অ্যাম্পলিফাইড নয় সরি, তারই করেসপন্ডিং আমরা একটা ভোল্টেজ আমরা এখান দিয়ে পাবো, ঠিক আছে। তো বেসিক্যালি কি করা হয়, আমার এখানে যেটা আমি স্কিমটা দেখিয়েছিলাম ডিফারেন্সিয়াল স্কিম, এখানে এই এত স্কিম করার পরিবর্তে এটা আমাদের জেনারেটরের ক্ষেত্রে ঠিক আছে, বা ট্রান্সফরমারের ক্ষেত্রে এরকম আমরা করতে পারি কারণ ওগুলো ছোট জায়গার মধ্যে আছে। কিন্তু যেখানে আমাদের ট্রান্সমিশন লাইন অর্থাৎ বড় জায়গা, আমরা তো চাইবো এই পাইলট ওয়্যারের সংখ্যাটা কমাতে এবং লেন্থটাকে কমাতে। তার জন্য কি করব না, তার পরিবর্তে আমরা 4টে তার ব্যবহার করার পরিবর্তে এরকম একটা ট্রান্সফরমার ব্যবহার করব, ঠিক আছে। এই ধরনের ট্রান্সফরমারকে কি ট্রান্সফরমার বলে, একে বলা হচ্ছে সামিং ট্রান্সফরমার, ঠিক আছে, যে যোগ করে এটাকে বলা হচ্ছে সামিং ট্রান্সফরমার, ঠিক আছে। সাম মানে হচ্ছে যোগ, আর এটা হচ্ছে সামিং ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার ব্যবহার করে আমরা এই যে আমাদের তিনটে ফেজের কারেন্টের কোরসপন্ডিং একটাই আমরা সিগন্যাল এখানে পেয়ে যাব, ভোল্টেজ সিগন্যাল আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের সেন্ডিং এন্ডেও থাকবে এরকম সামিং ট্রান্সফরমার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিসিভিং এন্ডেও এরকম একটা সামিং ট্রান্সফরমার থাকবে। তাতে কি হবে, সামিং ট্রান্সফরমার যদি থাকে তাহলে আমাদের তিনটে ফেজের কারেন্ট যদি ব্যালেন্স থাকে, ঠিক আছে, তিনটে ফেজের যদি কারেন্ট ব্যালেন্স থাকে তখন আরওয়াইবি তিনটে ফেজের ধরো ব্যালেন্স আছে, এটা হলো রেড ফেজ, এটা ধরো ইয়েলো ফেজ, আর এটা ধরো ব্লু ফেজ, তিনটে ধরো ব্যালেন্সড কারেন্ট, ঠিক আছে, এবং তারা 120 ডিগ্রি ফেজ অ্যাপার্টে আছে, তাহলে তাদের যোগফল কি হয়, তিনটে যদি ব্যালেন্স থাকে তখন যোগফল সবসময় 0 হয়, ঠিক আছে, তখন কিন্তু যোগফল 0 হয়। যদি ব্যালেন্স কন্ডিশনে থাকে রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, তাদের কারেন্ট গুলো যদি ব্যালেন্স কন্ডিশনে থাকে, তোমরা যোগ করে দেখতে পারো, এরকম তিনটে ফেজরের যোগফল করে দেখতে পারো, দেখবে সবসময় 0 পাবে যদি ব্যালেন্স থাকে। কিন্তু আনব্যালেন্স হয়ে যদি যায়, আনব্যালেন্স হওয়া মানে কি, ধরো রেড ফেজটা বেড়ে গেল, ইয়েলো ফেজটা কমে গেল, ব্লু ফেজটা আরো কমে গেল, ব্লু ফেজটা ধরো এইটুকু হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু আর তাদের যোগফলটা 0 হবে না, তখন কিন্তু এখানে একটা রেজাল্টেন্ট কারেন্ট আসবে। আদারওয়াইজ যদি তিনটে ফেজের মধ্যে যদি ব্যালেন্স থাকে তখন কিন্তু এখানে কোনো কারেন্টই আসবে না, এখানে 0 হবে এই যোগফলটা, ঠিক আছে। তো অ্যাজ পার সিচুয়েশন যদি কারেন্টগুলো ব্যালেন্স কন্ডিশনে থাকে তাহলে আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজই পাবো না, কিন্তু যদি ব্যালেন্স না থাকে তখন কিন্তু আমরা সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে। এটাই হলো এর কনসেপ্ট। এবার এই আনব্যালেন্সটা হবে কখন, যদি নর্মাল কন্ডিশনের লাইনটা চলে তখন তো আনব্যালেন্স হবেই না, কিন্তু যদি কোনো জায়গায় ফল্ট হয়ে যায় তখনই এই আনব্যালেন্সের কনসেপ্টটা চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে সামিং ট্রান্সফরমারে আমরা ভোল্টেজ দেখতে পাবো, ঠিক আছে। এবং এই পদ্ধতির উপরে ভিত্তি করে একটা আমাদের রিলে আছে, সেই একটা স্কিম আছে, একটা পাইলট রিলেইং স্কিম আছে, সেই রিলেইং স্কিমের নাম হচ্ছে ট্রান্সলে স্কিম, ঠিক আছে, সেই রিলেইং স্কিমের নাম হচ্ছে ট্রান্সলে স্কিম। তার আগে আমি একটু বলে নিই যে এই যে আমাদের সামিং ট্রান্সফরমার, এটাকে সিম্বলিক্যালি আমরা এরকম ভাবে দেখাবো, ঠিক আছে। সামিং ট্রান্সফরমারকে কিরকম ভাবে দেখাবো না, এরকম একটা আমাদের ওয়াইন্ডিং থাকবে, এরকম ধরো আমাদের একটা ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা ওয়াইন্ডিং, তার মধ্যে আমরা দেখাবো যে আমাদের রেড ফেজ ঢুকছে, তার মধ্যে আমরা দেখাবো আমাদের ইয়েলো ফেজটাও ঢুকছে, এবং তার মধ্যে আমাদের ব্লু ফেজটাও ঢুকছে, ঠিক আছে। এরকম একটা ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং, রেড ইয়েলো ব্লু তিনটে ঢুকে গেল, আর এটা ধরো নিউট্রাল, এটা কি, এটা হলো নিউট্রাল, এটা হয়ে গেল নিউট্রাল। তাহলে এটা দিয়ে আমাদের রেড ফেজের কারেন্ট আইআর ঢুকবে, এটা দিয়ে আইওয়াই ঢুকবে, এটা দিয়ে আইবি ঢুকবে, আর এটা দিয়ে রিটার্ন হবে কত, আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি, ঠিক আছে। এটা ধরো আর, এটা ধরো ওয়াই, আর এটা বি, আর এটা কি, এটা হলো নিউট্রাল, এটা হলো ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। আর সেকেন্ডারিতে কি থাকবে, ট্রান্সফরমারের ধরো কোর আছে এটা, আর এদিকটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিকে দেখাচ্ছি, সেকেন্ডারিতে আমরা একটা ভোল্টেজ কোরসপন্ডিংলি আমরা পেয়ে যাবো, এটা হলো সেকেন্ডারি ভোল্টেজের দুটো টার্মিনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সামিং ট্রান্সফরমারের সিম্বল, এটাকে আমরা এই ট্রান্সলে স্কিম এক্সপ্লেন করতে গিয়ে বোঝাবো। তো ট্রান্সলে স্কিমটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে কাজ করে প্র্যাকটিক্যালি সেটা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করবো, ঠিক আছে। পাইলট রিলেইং স্কিমের মধ্যে ট্রান্সলে স্কিম একটা স্কিম, এটা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো আজকে যেটা বলা হলো তার মধ্যে কি কারোর কোনো ডাউট আছে? স্যার ট্রান্সলেট স্কিম স্যার ওয়্যার পাইলটের মধ্যে পড়ছে নাকি? হ্যাঁ, ট্রান্সলে স্কিম ওটা হচ্ছে ওয়্যার পাইলটের মধ্যেই আমরা এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করবো আর কি। প্র্যাকটিক্যালি এটা করা হয় না, এই যে যেটা দেখালাম এটা কিন্তু ইউজ হয় না, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছিলাম। 4টে তার ইউজ করতে হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে 4টে তার ইউজ করলে অনেক বেশি কস্ট লেগে যাচ্ছে, তো তার জন্য আমরা এই মডিফাইড ওয়েতে সামিং ট্রান্সফরমার ব্যবহার করে ট্রান্সলে স্কিমটাকে ইমপ্লিমেন্ট করবো,
ঠিক আছে, ট্রান্সলেট স্কিম হচ্ছে একটা পাইলট ওয়্যারের মধ্যে একটা স্কিম। আচ্ছা স্যার। ঠিক আছে, তো পরের ক্লাসে আমি ওটা এক্সপ্লেন করবো। আশা করা যায় আজকে যেগুলো বলা হলো সেগুলো আহ, বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে এখন ক্লোজ করি।